রেজওয়ান, রংপুর। প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। স্যার, হলফনামাটা স্যার কখন দিতে হবে স্যার? হলফনামাটা কি মামলা করার সময় আর্জির সাথেই, যেটা আমরা দিয়ে থাকি এইটার সাথে কি এই হলফনামা দেবো, নাকি সাক্ষ্য গ্রহণের আগে স্যার? আর এটা তো জবাবের ক্ষেত্রে তো একই ব্যাপার বোধহয়। আরজির সঙ্গে হলফনামা দিতে হয়, এটা কে শিখাইছে আপনাদের? স্যার, আমি রংপুরে ইদানিং কিছু আর্জি হচ্ছে স্যার, যেটা নতুন যে সংশোধনীটা আসলো স্যার, এটাতে আমরা দেখতেছি যে একাধিক বাদীর মধ্যে একজন হলফনামা দিচ্ছেন, বা জবাব দেওয়ার ক্ষেত্রেও তাই। না, আরজি দাখিলের সময় কোনো হলফনামা দেওয়ার আবশ্যকতা নেই। নতুন যে সংশোধনী আসছে সিপিসির, 8ই মে তারিখ কার্যকর হয়েছে। এটা শুধুমাত্র সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে। সেকশন 26 সাবসেকশন 2 তে যে বিধানটা বলা হয়েছে যে এভরি ক্লেইমড, অল দ্য ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। তো আরজির বর্ণিত সমস্ত ঘটনা ইয়া দিয়ে প্রমাণ করতে হবে, এফিডেভিট দিয়ে প্রমাণ করতে হবে। আর অর্ডার 18, রুল 4A, এই রুল 4A-তে নতুন সাবস্ক্রিপ্ট করা হয়েছে এখানে, দিয়ে বলা হয়েছে আরজি বা জবের ঘটনাগুলো এই এফিডেভিট দিয়ে প্রমাণ করার কথা বলা হয়েছে। আরজি বা জবের ঘটনাগুলো নতুন করে আর ওরালি স্টেট করার দরকার নেই, বা এক পক্ষ অন্য পক্ষের মামলাকে যে ডিনাই করে সেটাও বলার দরকার নেই। এবং দলিলগুলো এই হলফনামা দিয়ে প্রমাণ করতে হবে, যদি না আদালত সেটা প্রমাণ করার জন্য নির্দেশ দেয়। তো আপনার যে মেইন কোশ্চেনটা ছিল যে আপনি অ্যাকচুয়ালি কখন এই এফিডেভিটটা দাখিল করবেন, এটা জাস্ট মানে যখন কেসে ফিক্স হবে, যেদিন আপনার টার্ন আসবে, আপনি যদি বাদীপক্ষ হন, তো বাদীপক্ষের জন্য যেদিন সাক্ষ্য গ্রহণের জন্য দিন চাঁদ থাকবে, সেই সাক্ষ্য গ্রহণের দিনেই আপনি সাক্ষ্য গ্রহণ স্টার্ট হওয়ার আগে এফিডেভিটের একটা কপি আপনার প্রতিপক্ষকে দেবেন, বিবাদীকে দেবেন, আর একটা কপি আদালতের রেকর্ডে দাখিল করার জন্য দেবেন। এই দুইটা কপি আপনাকে সরবরাহ করতে হবে। তারপরে আচ্ছা, আপনার লিখিত যে সাক্ষী লিখিত ডকে দাঁড়ায় যাবে। জবানবন্দি। হুম, স্যার, হুম। জি স্যার, জি স্যার, লিখিত জবানবন্দির সাথে এটা এটা যুক্ত করে দেবো স্যার? না, জবানবন্দি তো লিখিত দেওয়ার আবশ্যকতা নেই, আপনাকে দিতে হবে এফিডেভিট। আমি যেটা আপনাকে ওকে, যে নমুনা ওকে দিয়েছি স্যার, ওকে এইভাবে স্যার, একটা এফিডেভিট দেবেন, বুঝতে দিয়ে পারছি স্যার। সরাসরি আরেকটা, ডকে দাঁড়াতে হবে। ডকে দাঁড়ালে জেরা শুরু হয়ে যাবে। হুম। ওকে স্যার, আরেকটা স্যার ছোট্ট প্রশ্ন স্যার, ওই আরজি বা জবাব, আপনার ক্লাসগুলোতে দেখছি স্যার আপনি সুন্দর চলিত ভাষায় লিখতেছেন স্যার, আমাদের তো সাধু ভাষায় লিখতে হয়। এই সাধু চলিতর কি কোনো আবশ্যকতা আছে, বা কোনো যে কোনো একটা? না, কি ভাষায় লিখতে হবে এই ধরনের কোনো আইন নেই। সাধু ভাষায় ওকে। লিখতে হবে কি চলিত ভাষায় লিখতে হবে, এটা হলো আমাদের, আমরা ওই যে পূর্ববর্তী সিনিয়রদের দেখে দেখে জি মানে স্যার, জি স্যার। শেখার কারণে আমরা কোনো পরিবর্তন আনতে পারছি না। হুম। পৃথিবীর এই মাত্র একমাত্র প্রফেশন যার কোনো পরিবর্তন নাই, ইনোভেশন নাই, নতুন কোনো নতুনত্ব নাই। এটা শুধুমাত্র ওই অতীতমুখিতা, ওই সিনিয়রদের দেখে শেখা। মানে এখানে একটা লোকও সাহসী পাওয়া যায় না যে সাহস করে একটা লাইন নতুন করে লিখতে পারে, একটা নতুন কথা বলতে পারে। এখানে এত ইউনিভার্সিটি পড়ার ছেলে মেয়েরা আসতেছে, তারপরও দুনিয়ার এত পরিবর্তন হয়ে গেল, কিন্তু এই প্রফেশনটার কোনো পরিবর্তন নেই। হুম। এটা শুধুমাত্র দেখে দেখে শেখার প্রফেশন। কেউ বই পড়তে চায় না, বই পড়লে সে পরিবর্তনটা আনতে পারতো, ট্রেনিং নিলে সে আনতে পারতো। এখানে পড়াশোনা করা, ট্রেনিং নেওয়া, এগুলা মানে অদ্ভুত ব্যাপার, মানে লজ্জার ব্যাপার যে আমি ট্রেনিং নেব, এটা কেমন কথা? আইনজীবীর আবার কোনো ট্রেনিং হয়? সারাটা জীবন কিছু জানলো না, বুঝলো না, সারাটা জীবন নষ্ট করে দিল, ভালো আয় করতে পারলো না। কিন্তু সে নিজেকে রিনোভেট করা, মানে নতুন কিছু শেখা, নিজের উপরে ইনভেস্ট করা, সেটা সে সারা জীবনে করলো না। হুম। যার জন্য সে সারা জীবন ধুকে ধুকে মরলো, নিজের আয়টা বাড়াইতে পারলো না। হুম। পড়াশোনা করলো না, ল জার্নাল পড়লো না, আইনটা পড়লো না, কোথাও ট্রেনিং নিল না। এই কারণে এদের কোনো উন্নতি নেই। বটগাছ যেমন 100 বছর বাঁচে, মানে এটা খুব বেশি মানুষের কাজে লাগে না, কিন্তু
আম্রপালি যদি আমের গাছ হয় তাহলে 3 বছরে ফল দেওয়া শুরু করে। তো এরকম আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি ট্রেনিং নেন, তাহলে দেখবেন যে নিজেকে খুব অল্প সময়ে আপনি গুছিয়ে তুলতে পারছেন। যদিও পৃথিবীর পেলে, ম্যারাডোনারও কোচ লাগে, কিন্তু বাংলাদেশের কোনো আইনজীবীর কোনো মেন্টর লাগে না। হুম। হাওয়ার্ড। জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। জি। হুম। এরপরে সঞ্জিত বলেন। স্যার, এই যে ওই একটা কথা বললেন যে যে এই যে আহ, ওই বিবাদী বা বাদী, মানে কয়েকজনের পক্ষে একজন যখন সাক্ষ্য দেবে আর তখন একটা সাপ্লিমেন্টারি আহ, কোশ্চেন করতে পারতাম স্যার। স্যার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারতাম। না, ওই যে জানা নেই। রেজওয়ান সাহেবের, কি সেটা? সেটা হলো স্যার, এই যে উনি যেটা বলছেন যে নতুন অ্যামেন্ডমেন্ট, আমাদের সিপিসির যে নতুন অ্যামেন্ডমেন্টে সেকশন 26 এর সাবসেকশন 2 তে যেই কথাটা বলছে স্যার, যে হুম। আরজির বিষয়বস্তু এফিডেভিট আকারে প্রমাণ করতে হবে। এই জিনিসটা স্যার আমার কুমিল্লা তো স্যার, আমাদের এক, আমার মোহরার যখন মামলা জমা দিতে গেছে, হুম। এফিডেভিট আকারে জমা দিতে হবে। তো উনি আমাকে এটা ধরলো যে না, স্যারও তো এটা বলছে, মানে জজ সাহেবও এটা বলছে, এইভাবে হুম। নিতে বলছে। হুম। প্লেন আরজি নিলে এফিডেভিটের আকারে নিবে। তা আমি বললাম যে তাহলে স্যারকে এটা বলি। তখন স্যার বিকেল বেলা কয় হুম। তাহলে এটা আমি রক্ষণীয়তা শুনানি রাখি। আগামী সপ্তাহে ডেট রাখছে স্যার, আগামী বুধবারে এই হুম। বিষয়টা। তো এখন আমি বললাম যে এটা আরজির কথা বলে নাই, এটা বলছে স্যার, সাদাব সাহেবের সাথে কথা বলছি। ওই উনার মাথায় যেটা ঢুকছে উনি সেটাই হ্যাঁ। বলতেছে, যে হুম। না, যে এটা এফিডেভিট আকারে দিতে হবে। আর আমি বললাম যে না, আমি যখন আরজির বক্তব্যগুলো প্রমাণ করব মানে কি, সাক্ষ্য দিব, জেরা হবে, মানে পিএইচ পর্যায়ের স্টেজের কথা এটা। তো উনি আমাকে বুঝাইতে চাচ্ছে সেকশন হুম। 26 হলো পিএস পর্যায়ের না, সেকশন 26 হলো মামলা ফাইলিং পর্যায়ের। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার সাথে দরকার দরকার নেই, আপনি এটা শুনানির জন্যই রাখেন, আর যে শুনানির শুনানির জন্যই রাখেন। যদিও স্যার আপনি আগেই শিখাইছেন রক্ষণীয়তা শুনানি বলতে সিভিল মামলা সেটা নাই, সেটা হুম। জানি। শুধু এই বিষয়টা শুনানির জন্য, যেহেতু কোর্ট ইন সেশনে ছিলেন না, মানে উনি এজলাসে ছিলেন না, এই কারণে উনি এটা ডেট রাখছে, আগামী বুধবার দিন আমার ডেট আছে স্যার। এই বিষয়টা যে জজ সাহেব বলতেছে, সেরেস্তাদার বলতেছে এটা ফাইলিং এর ব্যাপার, আর আমি বলতেছি না, এটা ফাইলিং এর ব্যাপার না, এটা পিএইচ এর পর্যায়ে আমি যখন মামলা প্রমাণ করতে যাব তখন এফিডেভিটটা দিতে হবে। তো এখন স্যার এর চেয়ে বেটার আর কি বলতে পারি? জজ সাহেব তো, এটা কিন্তু স্যার এজলাসে শুনানি হবে। আর যেহেতু জজ সাহেব সেরেস্তাদারের অর্ডার দিছে, কারো বিষয়টা আমি সহজ মনে করতেছি না স্যার, এই কারণে আপনাকে রেজওয়ান সাহেব প্রশ্নটা করলো, এই কারণে আমি সাপ্লিমেন্টারি আকারে প্রশ্নটা করলাম স্যার। আচ্ছা, তাহলে আপনি সেক্ষেত্রে যে অর্ডার মানে সেকশন 26 সাবসেকশন 2 তে যে ইংরেজিটা আছে সেই ইংরেজিটা পড়ে শোনাবেন। যে সেখানে বলা হয়েছে, ইন এভরি প্লেন্ট ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এভিডেভিট। এক্স্যাক্টলি এই লাইনটাই স্যার, আপনি মুখস্থ হ্যাঁ। বলছেন, এটাই স্যার। হ্যাঁ। তো এইখানে প্রত্যেকটা প্লেন্টের ফ্যাক্টস প্রুভ করতে হবে এভিডেভিট। তার প্রুভ করার বিষয়টা মামলা মোকদ্দমায় কখন আসে এটা আপনি বলবেন। যে প্রুভ করার বিষয়টা আসে সাক্ষ্য গ্রহণের সময়। সাক্ষ্য গ্রহণের মাধ্যমে উভয় পক্ষ এভিডেন্স দিয়ে তাদের নিজ নিজ দাবিটা প্রমাণ করে। তো যে ঘটনাটা ঘটনাটা এইটা এভিডেভিট দিয়ে প্রমাণ করতে হবে। সেই কারণে এই জিনিসটা এখানে বলা হয়েছে, বলা হয় নাই যে ইন সাপোর্ট অফ দ্য প্লেন। যদি বলা হয়তো যে এভিডেভিট শ্যাল বি সাবমিটেড, বা সরি, কি বলা হচ্ছে, যে ইন সাপোর্ট অফ এ প্লেন অ্যান্ড এভিডেভিট মাস্ট বি ফাইন্ড, এরকম যদি বলতো, তাহলে আপনি যে কোনো আর্জি দাখিলের সঙ্গে সঙ্গেই এটা দাখিল করতে হতো। অথবা যদি এরকম বলা হতো যে এভরি প্লেন মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট, এভরি প্লেন মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট। যেমনটা আপনারা যখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দেন, অর্ডার 39 রুল 1-এ, ওইখানে কিন্তু বলা হয়েছে এভরি প্লেন, এভরি
অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি ইনজাংশন মাস্ট বি সাপোর্টেড বাই এন এফিডেভিট। আবার আপনি উদাহরণ দিতে পারেন আদালতকে, যে যখন আপনি করেন অর্ডার 39 রুল, সরি, অর্ডার 9 রুল 13 এর বিধান অনুযায়ী যখন একটা এক্সপার্টি ডিগ্রি সরাসরি আপনি রেজিস্টার করতে চান, তখনও এটা মাস্ট বি সাপোর্টেড বাই এফিডেভিট থাকে। ঠিক একইভাবে একটা মোকদ্দমা যদি খারিজ হয়ে যায়, সেটা যদি সরাসরি রেজিস্টার করতে চান, ওই অ্যাপ্লিকেশনটা বলা হয় যে মাস্ট বি সাপোর্টেড বাই এন এফিডেভিট, হলফনামা দিয়ে করতে হবে। তো যদি কোথাও এভাবে আইনি সুস্পষ্ট বলা থাকে যে ইট মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট, তখন অ্যাপ্লিকেশনটা দাখিলের সঙ্গে সঙ্গে আপনাকে এফিডেভিটও দিতে হবে। কিন্তু এখানে শব্দটা ইউজ করা হয়েছে ফ্যাক্টস ইন এভরি প্লেন, ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। আর্জির প্রত্যেকটা আর্জির ঘটনা এফিডেভিট দিয়ে প্রমাণ করতে হবে। আর প্রমাণের বিষয়টা আসে আপনার ইয়াতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে। এই জিনিসটা খুব সুন্দর করে আপনি বুঝায় বলবেন, বলবেন যে স্যার আমরা যদি অর্ডার 39 রুল 1 দেখি, সেখানে সুন্দর করে বলা হয়েছে কেউ যদি অস্থায়ী নিষেধাজ্ঞা চায়, বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি ইনজাংশন মাস্ট বি সাপোর্টেড বাই এফিডেভিট, যার জন্য আমরা যখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিই, সঙ্গে সঙ্গে আমরা একটা এফিডেভিটও দিই। ঠিক অর্ডার 32 রুল 1-এ কোনো নাবালক যদি নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে কোনো মামলা দায়ের করতে চায়, মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট, সেখানেও সঙ্গে সঙ্গে তখন এফিডেভিট দিতে হবে। তেমনি ভাবে যদি কোনো একটা ডিসমিসড স্যুট রেস্টোরেশন করতে চায় অর্ডার 9 রুল 9 এতে, অথবা একটা এক্সপার্টি ডিগ্রি হয়েছে এমন মামলা যদি পূর্বের নথি নম্বরে রেস্টোর করতে চায় অর্ডার 9 রুল 13 এতে, সেখানে বলা হয়েছে মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট, তখন সঙ্গে সঙ্গে এফিডেভিট দিতে হবে। কিন্তু আমরা যদি অর্ডার 26 রুল মানে সাবস্ক্রিপশন 2 দেখি, এখানে কিন্তু বলা হয়নি যে এভরি প্লেন মাস্ট বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট, এরকম কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে ইন এভরি প্লেন ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। তো আর্জির ঘটনাগুলো হলফনামা দিয়ে প্রমাণ করতে হবে। তা আমি যখন আর্জি দাখিল করি, তখন কি প্রমাণের কোনো বিষয় আসে? আমার আর্জি দাখিল হয়, আদালত আর্জি নেন, বিবাদীকে সমন দেন, তাকে ডাকেন, তিনি রিটেন স্টেটমেন্ট দেন। তারপর যখন সাক্ষ্য জন্য ফিক্স হয়, পিএইচ এর জন্য ফিক্স হয়, তখন এই আর্জির ঘটনাগুলো সাক্ষ্য দিয়ে প্রমাণ করার বিষয় আসে, জবাবের বিষয় বক্তব্যগুলো সাক্ষ্য দিয়ে প্রমাণ করার বিষয় আসে। তো এই বিষয় ধর এই এই সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার ব্যাপারে আরো অধিকতর ভাবে বলা হয়েছে অর্ডার 18 রুল 4 দিয়ে। সেখানে সেটাও আপনি বিশ্লেষণে দিতে পারেন। সেখানে বলা হয়েছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস কোড অর এভিডেন্স অ্যাক্ট, দ্য ফ্যাক্টস স্টেটেড ইন দ্য প্লেন অর রিটেন স্টেটমেন্ট shall not be required to be orally stated or denied by the plaintiff or the defendant as the case may be, and in every case, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে, the examination in chief of the plaintiff or the defendant as the case may be shall be on affidavit। এই সময় বলবেন যে এই shall be on affidavit বলছে, এই সময় স্যার আসলে এফিডেভিটটা দিতে হবে। হ্যাঁ, এই সময় আসলে এফিডেভিটটা দিতে হবে, ওই মামলা ফাইলিং এর দিনে নয়। হুম, এটাও সুন্দর করে বুঝে আপনি সাবমিশন রাখতে পারেন। আশা করি আপনার থ্যাংক ইউ স্যার। submission সমৃদ্ধ হবে। হুম, স্যার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জি, সঞ্জিত বলেন। হ্যাঁ, বলছিলাম যে ওই বাদী বা বিবাদী মানে দুই তিনজনের পক্ষে একজন যখন সাক্ষী দেবে, এখন তার এই ক্ষমতাপত্র না দিল, সেই ক্ষেত্রে যে আমি আপত্তিটা করব, এটা আমি মানে কোন স্টেজে করব? এবং যদি এরকম হয় যে স্যার কি করব বা কি বলবো, এবং এরকম যদি হয় যে আপিল, আহ, আপিলের সময় আমি বুঝলাম বা আমার মামলাটা আপিল স্টেজে আসলো আমার কাছে, তখন তো আমি ট্রায়ালে তো আর আমি ছিলাম না লয়ার, সেই ক্ষেত্রে কি আপিল স্টেজেও আমি বলতে পারবো? স্যার এই বিষয়গুলো একটু বলতে। আর যদি আমরা যেটা দেখলাম অর্ডার 1 রুল 12 এর বিধান অনুযায়ী, এটা গত 100-150 বছর যাবত আমাদের আইন অঙ্গনে ভুল চলে আসছে, ভুল প্র্যাকটিস। কারণ ওই আবার একই কথা বলতে হয় যে আমরা বই পড়ার থেকে, আইন পড়ার থেকে আমরা সিনিয়রের দেখে প্র্যাকটিসটা শিখেছি। কিন্তু আমরা যদি আইন পড়তাম, এই আইন অঙ্গনের আইনজীবীরা বা আমরা যারা আছি, তাহলে অর্ডার 1 রুল 12 এর বিধান অনুযায়ী যখন একাধিক বাদীর ক্ষেত্রে কেউ একজন সাক্ষ্য দেবে সকলের পক্ষে, তখন তাকে অবশ্যই রিটেন একটা অথরিটি দিতে হবে যে আমি সকলের পক্ষে সাক্ষ্য দিচ্ছি। বিবাদীর ক্ষেত্রে তাই। এখন আপনি যেটা প্রশ্ন করছেন যে স্যার এই বিষয়টা আমি কখন উত্থাপন করব,
যখন বাদী পক্ষের সাক্ষ্য শুরু হবে, যখন বলবে যে আমি সকল বাদী পক্ষে সাক্ষ্য দিচ্ছি, 5 জন বা 3 জন বা 2 জনের পক্ষে, তার জবানবন্দি শেষ হয়ে গেল। এখন তো জবানবন্দি নেই। যখনই জেরা শুরু করুন, প্রথমে আপনি ওই এফিডেভিটটা দেখে দেখবেন যে সে কার কার পক্ষে সাক্ষ্য দিচ্ছে, সেখানে সে বিষয়টার উল্লেখ আছে কিনা, যে একাধিক বাদীর মধ্যে সে তদবিরকারক নিয়োগ হয়েছে কিনা, প্রথমে এটা দেখতে হবে। দ্বিতীয়ত, সকল বাদী পক্ষের সাক্ষ্য দেওয়ার জন্য সে ইন রাইটিং কোনো অথরিটি নিয়েছে কিনা। আপনি জেরার মাধ্যমে প্রথমে আপনি এই যে বলবেন যে এই মোকদ্দমার বাদীর সঙ্গে কয়জন, বললো 5 জন। তো বলেন যে বাদীগুলোর নাম বলেন তো, বাদীগুলোর নাম লিখুন। তৃতীয়ত, আপনি বললেন যে আপনি তো দেখা যাচ্ছে যে 2 নম্বর বাদী। তো এই মোকদ্দমার তদবির কারককে, তো উনি তো হয়তো বলতে পারে হ্যাঁ আমি তদবির কারক। তখন আপনার পরের প্রশ্ন হবে যে আপনি যে তদবির কারক, এটা কিভাবে আমি বুঝবো? আদালত কি আপনাকে তদবির কারক নিয়োগ করছে, নাকি আপনি তদবির কারক নিয়োগ হওয়ার জন্য দরখাস্ত দিয়েছেন অর্ডার 1 রুল 11 এর বিধান অনুযায়ী? দিয়েছেন কি আপনি? যদি বলে যে না আমি তো দেইনি, তখন আপনাকে সাজেশন দিতে হবে যে আপনি আসলে এই মোকদ্দমা পরিচালনার যোগ্য, ইউ আর নট দ্য কন্ডাক্টর অফ দ্য সুট, আপনি এই মোকদ্দমার তদবিরকারক না। তারপরের স্টেজে এসে আপনাকে ধরতে হবে যে আপনি বললেন ইতিমধ্যে যে এই মোকদ্দমার বাদীর সংখ্যা 5 জন। তাহলে আপনি বলেন, আপনি এফিডেভিটে বলছেন যে সকলের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, এরকম কি বক্তব্য দিয়েছেন? যদি পজিটিভ আসে তাহলে বলেন যে এই যে আপনি বলেন এফিডেভিটে আপনি বলছেন সকলের পক্ষে সাক্ষ্য দেওয়ার, আপনি সাক্ষ্য দিচ্ছেন, তো এই সাক্ষ্য দেওয়ার যে একটা অথরিটি, সেটা কি নিয়েছেন? সকলে কি আপনাকে সম্মতি দিয়েছে যে সকল বাদী পক্ষে আপনি সাক্ষ্য দেন? যদি বলে যে হ্যাঁ সকলে দিয়েছে, তখন বলতে হবে যে আপনাকে লিখিতভাবে দিয়েছে কিনা, বা সেই লিখিত ক্ষমতাপত্র আপনি আদালতে জমা দিয়েছেন কিনা। তারপরে সাজেশন দিতে হবে যে আপনার সকল বাদী পক্ষে সাক্ষ্য দেওয়ার কোনো ক্ষমতা লিখিতভাবে যেহেতু আপনি দাখিল করেননি, এত সকলের পক্ষে আপনি সাক্ষ্য দিতে পারবেন না। অর্ডার 1 রুল 12 এর বিধান অনুযায়ী তখন তাকে স্টপ করে দেবেন। আপনি বলতে পারেন আদালতকে, স্যার ওনার তো সকলের পক্ষে সাক্ষ্য দেওয়ার রিটেন অথরিটি নেই, তাহলে ওনাকে আমি কেন ক্রস এক্সামিন করবো? উনি তো সকলের পক্ষে ক্ষমতা সাক্ষ্য দেওয়ার যোগ্য ব্যক্তি না। তারপরের অংশটুকু আপনার ছিল যে আপনি যদি মনে করেন যে আপিলে গিয়ে বিষয়টা ডিটেক্ট হয়েছে, আপিলে যদি মনে করেন বিষয়টা ডিটেক্ট হয়েছে, আপনি রেসপন্ডেন্ট লয়ার, তখন আপনার এখানে তেমন কিছু করার নেই। তবে আপনি এটা আদালতের দৃষ্টিতে আনবেন যে স্যার এইখানে না, রেসপন্ডেন্ট থাকলে তো সরি, আপনি তো ডিগ্রির সুবিধাভোগী। অর্থাৎ আপনি যদি অ্যাপিলেন্ট হন, অ্যাপিলেন্ট পক্ষে যদি আপনি নিযুক্ত হন, তাহলে আপনি এই ডিগ্রিটাকে চ্যালেঞ্জ করার একটা ওয়ান অফ দ্য গ্রাউন্ডস এটা, যে তার ইন রাইটিং কোনো অথরিটি ছিল না, সে রেকর্ডে নেই, এটা আপনি শুনানিতে সারফেসে আনতে পারেন। কিন্তু এটা খুব কম ক্ষেত্রে গুরুত্ব পাবে বলে আমার কাছে মনে হয়, কারণ এটার প্রচলন নেই। এটা আমরা গত 100-150 বছরে কেউ এই সেকশন, এই রুল গুলো পড়েই দেখবেনি। এটা আরো 100 বছরে কেউ পড়ে দেখবে না। এটা শুধুমাত্র আমি বাংলাদেশের গত 150-200 বছর সিভিল কোড চালু হওয়ার পর থেকে আমি প্রথম ব্যক্তি যিনি এইটা আমার এই পার্টিসিপেন্টদের নজরে আনছি। বাট নান নান ইন দা লিগাল এরিনা ইন বাংলাদেশ এই বিষয়টা জানে বা ওয়াকিবহাল বা এটা প্র্যাকটিস করে। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে। এরপরে রনি বলেন। স্যার আমার কারেন্ট নাই, আমি এই জন্য ভিডিওটা অন করতে পারতেছি না। 1 মিনিট তাহলে আপনি কোশ্চেন। কোনো কথা বলতে পারবেন না, আপনি যেদিন কারেন্ট আসবে সেদিন প্রশ্ন করবেন, এখন জি অফ স্যার। থাকবে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার, কাইন্ডলি না, একটু সুযোগ আপনি দিবেন? বলতে পারবেন না, আপনাকে আমি কল করিনি। জি স্যার। শৃঙ্খলা বজায় রাখেন। এরপর আলমগীর সাহেব বলে। কে স্যার দিল আমাদের আসেন কেন? বেশি স্যার চালাক, আপনি আমাদের একটু বেশি চালাক। হ্যাঁ, স্যার আলমগীর, আমাদের হ্যাঁ। জি স্যার। স্যার আমরা অনেক সময় দেখি সিভিল মামলা দায়ের করার সময় বাদী একটা আমোক্তারনামা দেয়। ওই আমোক্তারনামা মূল্যে লেখে যে বাদী অমুক, আমোক্তার মূল্যে অমুক অমুক লিখে তিনি মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি পিডব্লিউ দেওয়ার সময় তিনি আর কোনো আমোক্তার বা কিছু, শুধু ওই আমোক্তাটাকে তিনি ইয়ে করেন, এক্সিবিট করেন আর কি। তো স্যার এটা কি লিগালি কি অপটিন হবে কিনা, অ্যাডমিসিবল হবে কিনা? আর 2 নম্বর স্যার, এই অনেকেই আমাদের আইন আইনাঙ্গনে অনেকেই
500 টাকার স্ট্যাম্পে এটা করেন, যেটা আমাদের 1500 টাকার বলা আছে, কিন্তু জি আদালতকে দৃষ্টি আকর্ষণ করলে আদালত এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ নেন না। তো স্যার এই দুইটা বিষয়ে একটু যদি ইয়ে করতেন। এখন উম, যে পাওয়ার অফ অ্যাটর্নির কথা যেটা আপনি উল্লেখ করলেন, 2012 সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট এর বিধান অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি একটা দুই ধরনের, একটা হলো ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি আর একটা হলো অর্ডিনারি পাওয়ার অফ অ্যাটর্নি। তো ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি তো আপনারা জানেন, ওই ডেভেলপার কোম্পানিকে দেয় বা ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলোর জন্য এটা প্রযোজ্য হয়, অথবা কোনো সম্পত্তি বিক্রয় করার জন্য ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যায়। আর তাছাড়া আদার দেন যে নর্মাল যে পাওয়ারটা ডেলিগেশন হয়, আহ, অর্থাৎ একজন মানুষ আইনসঙ্গত ভাবে যে সকল কাজ করতে পারে সেটা সে হস্তান্তর করতে পারে, অন্যকে দিয়ে করাইতে পারে। তো নিজের পাওয়ারটা এক্সারসাইজটা যখন তিনি অন্যকে দিয়ে করাইতে চান, তখন এই ক্ষমতাটা নিজের করণীয় কাজটা অন্যের মাধ্যমে করার জন্য যে দলিল তৈরি হয়, এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম্মোক্তারনামা। তো এই যে একজন ব্যক্তি যিনি নিজেই মামলাটা দায়ের করতে পারতেন, তার হয়তো শারীরিক অসুস্থতা, বিদেশ ভ্রমণ বা অন্য কোনো প্রবলেমের কারণে, বা তিনি দীর্ঘদিন দেশে থাকবেন না, হ্যাঁ, বিদেশে অবস্থান কারণে তিনি এই মামলা দায়েরের ক্ষমতাটা অন্যকে অর্পণ করতে পারেন, ডেলিগেট করতে পারেন, এবং সেটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করতে পারেন। এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করলে সেটা অবশ্যই এটা 1500 টাকার স্ট্যাম্পে হতে হবে। 1899 সালের স্ট্যাম্প অ্যাক্টের 47-এর ক্লজ বি তে এটা বলা আছে যে 1500 টাকার স্ট্যাম্পের এটা করতে হবে। এখন আপনি যেটা বলছেন, মামলা দায়েরের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেটা সে পরিচালনা করতে পারবে। কিন্তু সাক্ষ্যের যে বিষয়টা, সাক্ষ্যের বিষয়টা কখনোই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কাউকে হস্তান্তর করা যাবে না। কারণ সাক্ষ্য আইনের 60 ধারার বিধান অনুযায়ী তার মৌখিক সাক্ষ্য গ্রহণ করা যাবে যিনি ঘটনাটা চাক্ষুষ করেছেন, প্রত্যক্ষদর্শী যিনি। অর্থাৎ সাক্ষ্য আইনের 60 ধারায় একদম শুরুতে বলা হয়েছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এটা কিরকম ডিরেক্ট হবে সেটা বলছে, এটা যদি দেখার মতো হয় যিনি দেখেছেন, যদি শোনার মতো হয় যিনি শুনেছেন, অথবা যদি অনুভব করার মতো হয় যিনি অনুভব করেছেন, অথবা যদি মতামত দেওয়ার মতো হয় যিনি মতামত দিয়েছেন, তাকে আদালতে আসতে হবে। এখন এই যে সিভিল মামলায় যে অধিকার অর্জনের বিষয়টা, টাইটেল অর্জনের বিষয়টা, এইটা কোন তারিখের কোন দলিল মূলে খরিদ করা হয়েছে, হ্যাঁ, তারপর খরিদ করার পর কোন দিন দখল বা ডেলিভারি পজিশন নেওয়া হয়েছে, তারপর ডেলিভারি পজিশন নেওয়ার পর সেটা কিভাবে দখল ভোগ করা হয়েছে, তো এটা যিনি সম্পত্তিটা অর্জন করেছেন, এনজয় করেছেন বা ডিসপোজেস হয়েছেন, তিনি এটা ভালো মতো বলতে পারবেন, এটা তার এক্সপেরিয়েন্স, কারণ তিনি প্রত্যক্ষ করেছেন। এইটা তার পক্ষে কখনো অন্য ব্যক্তি বলতে পারবে না, কারণ এইটা তিনি প্রত্যক্ষ করেননি। মৌখিক সাক্ষ্য হতে হলে এই যে সেকশন 60 বিধানে বলা হয়েছে ডিরেক্ট হতে হবে, যদি দেখার মতো হয় যিনি দেখেছেন, শোনার মতো হয় যিনি শুনেছেন, তাকে আদালতে আসতে হবে। তো যিনি পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছেন তিনি মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন, মামলায় সাক্ষ্য দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়নি। আর সাক্ষ্য দেওয়ার পাওয়ার এটা কখনোই ডেলিগেট করার মতো নয়, এটা কখনোই হস্তান্তরযোগ্য নয়। কারণ যিনি উইটনেস করেছেন, যিনি প্রত্যক্ষ করেছেন, তিনি হলেন সাক্ষী। যিনি উইটনেস, উইটনেস যে ইংরেজি শব্দটা, এটা হলো ভার্ব। উইটনেস করা মানে প্রত্যক্ষ করা, দেখা। এই উইটনেস থেকে শব্দটা আসছে উইটনেস, যিনি প্রত্যক্ষ করেছেন তিনি হলেন উইটনেস। তো এইটা কখনোই ডেলিগেট করা যায় না। এতে আপনি যেটা বলছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি যিনি মামলা পরিচালনার ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, তিনি কখনোই মামলার বিষয়বস্তু সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন না। যদি দেন, দিতে পারেন, কিন্তু এটা আইনত গ্রহণযোগ্য হবে না। আশা করি উত্তর পেয়েছে। আপনার কোনো সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে? না স্যার, জি ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ, মোয়াজ্জেম সাহেব বলেন। একটা ইসের মধ্যে পড়ছি আমি, এই যে সাক্ষ্য একটা বিষয় যে আমরা সাধারণত সবার পক্ষ থেকে PW1 অথবা DW1 বাদী পক্ষে বা বিবাদী পক্ষে সাক্ষ্য দেই। আর আমার সিভিল মামলার কথা বলতেছি। এরপরে একটা দখলের সাক্ষী দেই। এখন আমার একটা ক্লায়েন্ট দখলের সাক্ষীতে স্যার, সে 74 বছর বয়স, সে বুঝতে পারে নাই। তাকে বলা হয়েছে যে আপনি কি এইটাই সাক্ষী দলিলে মানে একটা হেবাদ পত্র দলিলে সেখানে কি আপনি সাক্ষী ছিলেন, সে বুঝতে পারে নাই। সে নিজে সাক্ষী ছিল, দলিলটাও সে লিখছে। কয় না আমি সাক্ষী দিই নাই, সে কানে মানে কানে ওই সময় শোনে নাই। 74 বছর বয়স, 84 বছর বয়সে। এখন কি স্যার আমি রিকলের আবেদন করে সেটাকে সে সত্য ঘটনা, সে যেটা সাক্ষী ছিল সেটা আবার সাক্ষী দিতে পারবে কিনা নতুন, এবং সেটা কোর্ট মানবে কিনা, বা এটা কোন আইনে আছে? তাহলে তো আমি বিপদে পড়ে যাবো স্যার। আচ্ছা, ঠিক আছে, লেট মি আনসার ইয়োর কোশ্চেন। হ্যাঁ, আপনি এরকম যদি ঘটনা ঘটে, তাহলে সাক্ষ্য আইনের 138 ধারার বিধান অনুযায়ী আপনি রি এক্সামিনেশনের অ্যাপ্লিকেশন দিতে পারেন। রি এক্সামিনেশনের অ্যাপ্লিকেশনে দুইটা জিনিস আপনি করতে পারেন। ইউ ক্যান ইন্ট্রোডিউস নিউ এভিডেন্স, তার দ্বারা আবার নতুন করে সাক্ষ্য দেওয়াতে পারেন। অথবা তিনি জেরাতে যদি কোনো কিছু বলে যেটার এক্সপ্লেনেশন দরকার, সেটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আপনি রি এক্সামিনেশন চাইতে পারবেন। আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে যে এইরকম 2 নম্বর বা 3 নম্বর সাক্ষ্য দিয়ে গেছে, তার দ্বারা এই কথাগুলো বলা উচিত ছিল, বা তিনি এই বিষয়ে সাক্ষ্য দিতে পারতেন কিন্তু সেই সাক্ষ্যটা তিনি দিতে পারেননি সামহাউ। তো এখন সেই বিষয়ে, দখল বিষয়ে আমি নতুন করে তার দ্বারা সাক্ষ্য দিতে চাই। এই জন্য আমার তাকে রি এক্সামিন করা আবশ্যক, নট রিকল। এইটাও একটা গত 150-200 বছরের ভুল। মানে আইনজীবীদের যে কত ভুল, এটা শুধুমাত্র আমিই দেখতে পাচ্ছি, আর মানে খুব কম মানুষ এটা দেখতে পায়। হুম। এটা রিকল না, শব্দটা হবে রি এক্সামিনেশন। এটা হলো জি স্যার। রি এক্সামিনেশন। হুম। আপনাকে রি এক্সামিনেশন পিটিশন দিতে হবে আন্ডার সেকশন 138 অফ দ্য এভিডেন্স, দিয়ে বলতে হবে যে আপনি তার দ্বারা কি বিষয়ে বলাতে চান। আপনি কি মালিকানা সম্পর্কে বলাতে চান, আপনি কি দখল সম্পর্কে বলাতে চান, নাকি এমন কোন বক্তব্য তিনি দিয়েছেন যেটা জেরাতে সেটার এক্সপ্লেনেশন দরকার, সেটা এক্সপ্লেইন করতে চান। এইভাবে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। জি আশা স্যার, করি থ্যাংক ইউ উত্তর স্যার। পেয়েছি। জি স্যার। ওকে, রুবাইদ বলেন। উম, স্যার আমার একটা প্র্যাকটিক্যাল ম্যাটারে স্যার কোশ্চেন ছিল আমার একটা মোকদ্দমা। ও স্যার ও এভিডেন্স অ্যাক্ট আন্ডার সেকশন 120 অনুযায়ী স্যার আহ, একজন প্রবাসী স্যার একটা প্রপার্টি কিনছিলেন। প্রপার্টির মধ্যে স্যার বাড়ি ছিল, একটা গ্যাসের লাইন ছিল। সমস্যাটা গ্যাসের লাইন কেন্দ্রিক। তো উনি প্রবাসী যাওয়ার পরে ঝামেলাটা হয়। তো ওনার পক্ষে ওনার স্ত্রী স্যার মোকদ্দমাটা করেন। তখন একটা লিখিত অনুমতি আর কি, একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে স্বামীর পক্ষে স্যার স্ত্রী মোকদ্দমাটা করেন। তো পরে স্যার যেটা হয়েছে যে মামলাটা এখন সাক্ষীর পর্যায়ে উপনীত হয়েছে, কিন্তু যিনি বাদী হইলেন স্ত্রী প্রবাসীর পক্ষে, উনি এখন ভীষণ অসুস্থ। যে কোনো সময় উনি হয়তো চলে যেতে পারেন এরকম। এখন তাহলে স্যার আমি মানে ফার্দার কি করতে পারি আর কি, যেহেতু আহ, মূল যে মালিক যিনি উনি প্রবাসে আছেন, তাহলে কি স্যার আবারও কি আরেকজন কোনো যোগ্য ব্যক্তিকে কি সাক্ষ্য দেওয়ার জন্য কি আরেকটা অনুমতি পত্র এরকম কিছু স্যার আনবো? না, আমি একটু এটা আগেই একটা বিষয়। বলছি, আপনি অত ভালো করে খেয়াল করেননি যে সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা কোনো অনুমতির বিষয় না, কোনো ডেলিগেশনের বিষয় না। এটা ডেলিগেট করাও যাবে না কাউকে, এটা পারমিটও করা যাবে না। সাক্ষ্যর বিষয়টা হলো যে সাক্ষ্য আইনের 59-এ বলা হয়েছে যে দলিলের বিষয়বস্তু যে কোনো ঘটনা মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে। কিন্তু সেই সাক্ষ্যটা কেমন হতে হবে, সেটা সেকশন 60-তে বলছে যে মৌখিক সাক্ষ্যটা হতে হবে প্রত্যক্ষ, অর্থাৎ যিনি দেখেছেন তাকে এসে বলতে হবে, যিনি শুনেছেন তাকে এসে বলতে হবে, যিনি অনুভব করেছেন তাকে বলতে হবে, যিনি মতামত দিয়েছেন তাকে বলতে হবে, অর্থাৎ এক্সপার্ট অপিনিয়ন। তো এইখানে এইটা কখনোই অন্যকে দিয়ে বলানো যাবে না। আমার বিষয়টা, আমি যে জিনিসটা জানি মামলার বিষয়বস্তু সম্পর্কে, ঘটনা সম্পর্কে, এইটা অন্যের মুখ দিয়ে বলানোর জন্য অনুমতি দেওয়া যাবে না। তেমনি এইটা অন্যের মুখ দিয়ে বলানোর জন্য পাওয়ারও ডেলিগেট করা যাবে না। এটা কোনোটাই আপনি পারবেন না। আপনার যদি মনে করেন যিনি মালিক তিনি তো প্রবাসে আছেন, তার স্ত্রী মামলা করছেন, তিনিও আছেন, তো এই মালিকানা সংক্রান্ত বিষয়ে তো যদি
দালিলিক প্রমাণ থাকে, আপনি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সে দলিলগুলো প্রডিউস করতে পারেন, অথবা দখল সংক্রান্ত বলানোর জন্য অন্য যে কোনো ব্যক্তিকে এখানে বলাতে পারেন। আপনি এফিডেভিটে দালিলিক বিষয়গুলো উল্লেখ করেন, কিভাবে মালিকানা অর্জন করছেন সেটা বলেন। এখন তো আর ওই আর্জি বা জবাবের বিষয়গুলো বলার আর কোনো বিষয় না, জাস্ট দাঁড়ায় যাবে। তো এখন তৃতীয় কোনো ব্যক্তি, ওই যিনি প্রবাসী আছেন বা যার স্ত্রী অসুস্থ, এই দুইজনের ব্যক্তির বাইরে তাদের যদি সন্তানাদি থাকে, তারা এসে আদালতে শপথ নিয়ে দাঁড়াতে পারে সাক্ষী হিসাবে। হুম। এখন বলতে এখন পারেন যে সন্তান মানে তোমাদের, স্যার, এখন শুনেন এক মিনিট, এখন যে যিনি মামলাটা করছেন, এই স্বামীর পক্ষে কখনো স্ত্রী মামলা করতে পারে না, এই মামলা টিকবে না। পক্ষে শুধুমাত্র মামলা পরিচালনা করতে পারবে স্বামীর পক্ষে, স্ত্রী পক্ষে করতে পারবে, কিন্তু কখনোই স্বামীর মামলাটা, স্বামীর বাদীত্বে যে মামলা হবে সেটা কখনোই স্ত্রী করতে পারবে না, বা স্ত্রীর এখানে অধিকার নির্ণীত হবে। এখানে মনে করেন টাইটেল ডিক্লারেশন হবে, তার স্বামীর জায়গাতে স্ত্রীকে টাইটেল ডিক্লারেশন দিতে পারবে না আদালত। অথবা এখানে যদি বন্টনের মোকদ্দমা হয়, তার স্বামীর জায়গায় স্ত্রীকে বন্টনের অধিকার দিতে পারবে না। এখানে যদি রিকভারি পজিশনের বিষয় হয়, তাহলে রিকভারি পজিশনের মোকদ্দমা তো ফেল করবে, কারণ তার তো এখানে ইন্টাইটেলমেন্ট নাই। এতে মামলাটাই ইটসেলফ ইলিগাল হয়ে গেছে, বেআইনি হয়ে গেছে, এটা টিকবে না মামলা। আর কিছু বলবেন উম, রুবায়েত? স্যার হুম। স্যার ওই যে স্যার আমাদের যে দ্বিতীয় ওয়ার্কশপে স্যার একটা আহ বিষয় স্যার ধার্য করছিলেন যে বন্টনের মোকদ্দমায় জবাব দাখিলের পর পরই স্যার মানে সাক্ষ্য সাক্ষ্য দেয়া যাবে স্যার। হ্যাঁ, এইটা স্যার হ্যাঁ, মনে হয় তো ক্লাসে স্যার একটু ইয়া ছিল, এই যে অনেকগুলো বিষয় পড়াইতে পড়াইছে। পারতাম, আপনাদের মানে প্রশ্নোত্তর জবাব দেওয়ার জন্য বেশি সময় ব্যয় হচ্ছে। হ্যাঁ, আবার সামনের টপিকে থাকবে, অসুবিধা নেই, ওটা আছে, আমি রেডি করে রাখছি। ইয়েস। হ্যাঁ, তারপরে দিবাকর সিং বলে। আদাব স্যার। আদব। স্যার এই বন্টনের মোকদ্দমায় স্যার, যে উনি বাদী স্যার, তিনি যেমনি বললেন স্যার যে বাদী জমিটা পেয়েছে 35 সূত্রে। আহ, 35, অর্থাৎ আমার বাবার নামে এসে খতিয়ান আছে, আমি এসে খতিয়ান থেকেই আর যেটা লিখছি। হুম, এখন হুম। জেরা করার সময় স্যার অপরপক্ষ যখন জেরা করবে তখন যদি প্রশ্ন করে যে এসে খতিয়ানে যে আপনার বাবার নাম এসেছে, আপনি 35 মূল্যে পেয়েছেন, হ্যাঁ, আপনার বাবা কিভাবে এসে খতিয়ানে আসছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই যেমন উনি জিজ্ঞেস প্রশ্ন করতে করতে পারবেন। পারে। বিবাদী ডিফেন্ডেন্ট যখন এভাবে জেরা করতে পারে, হ্যাঁ। তো আমি তো স্যার এই বন্টনের মোকদ্দমা এসে থেকে লিখছি আর্জিটা, কিন্তু হুম, আমি তো আর ওই আমার বাবা কোথায় পেয়েছে তার ব্যাখ্যা হয়তো আমি দেই নাই। হুম। তখন তো স্যার জেরা করলে তো তখন তো আমি তো স্যার হেরে যাব। হেরে যাবেন কেন? আপনি যদি মনে করেন ভুলে নাও লেখেন যে বাদীর পিতা এসে বা খতিয়ানে আমার রেকর্ড ছিল, এখন বিবাদী যদি জিজ্ঞাসা করে যে আপনি বাদী, আপনি বলছেন যে আপনার পিতা এসে খতিয়ানে রেকর্ডেড ছিল, আপনি পিতার সূত্রে জমিটা পেয়েছেন, তো আপনার পিতার মালিকানা সম্পর্কে বলেন, আপনার পিতা কার কাছ থেকে পেয়েছিলেন, এই প্রশ্ন যদি করে, তাহলে উনি বলতে পারেন যে আমার পিতাও পৈতৃক সূত্রে পেয়েছে, আমার দাদা এত নম্বর সিএস খতিয়ানে রেকর্ডেড ছিল। এইটা এখন সাক্ষ্যে উপস্থাপন করলেই হয়ে গেল, হারার তো কোনো দরকার নেই, সেটা সুযোগ। তো স্যার আমি আদৌ জানি না যে আমার বাবা ওই শেষ খতিয়ানের কাছ থেকে পেয়েছে কিনা, সেটা তো আমি জানি না। আর যদি না জানেন, তাহলে যদি এমন হয় যে আপনার পৈতৃক সূত্রে ইনহেরিট করছেন, কিন্তু পিতা কার কাছ থেকে পেয়েছে এইটা যদি আপনার জানা না থাকে, তাহলে আদার সাইড যখন জিজ্ঞেস করবে, তখন নিশ্চয়ই বলবে যে এটা আমার বাবার সম্পত্তি, এটা আপনার বাবার সম্পত্তি ছিল না, আপনার বাবা, এটা হুম। রংলি রেকর্ড হয়েছে এসে খতিয়ানে, আপনার বাবা এসে খতিয়ানের কোনো ভিত্তি নাই। তাহলে বাদীর পিতার এসে খতিয়ানের যদি কোনো ভিত্তি না থাকে বা না দেখাইতে পারে, এবং আদার সাইড যদি দেখাইতে পারে যে এটা তাদের জমি ছিল, তাদের নামে রেকর্ড হওয়ার ছিল, কিন্তু ইট হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন নেম অফ দ্য প্লেন্টিভ ফাদার, তখন তো এটা প্লেন্টিভের টাইটেল টিকবে না, খুবই স্বাভাবিক। হুম, টিকবে না। পেয়েছেন, উত্তর পেয়েছেন? পেয়েছি স্যার, কিন্তু অবশ্যই এখানে স্যার আমার সন্দেহ মনে হচ্ছে স্যার। কিন্তু আপনি তো স্যার শিখালেন যে বন্টন মোকদ্দমায় ওই এসে খতিয়ান থেকেই স্টার্ট করলেও হবে, অথবা তার যে পার্সে যা কবলা খরিদা জমি থেকে দুই একটা দলিলের পিছন থেকে লিখলেই করলেও ফাইলিং করা যাবে। হ্যাঁ, আপনার জানা যদি না থাকে, তাহলে আপনি পিছনে যাবেন কিভাবে? তাহলে যখন যে- বাদী বলবে যে আমি এটা পৈতৃক সূত্রে এই সম্পত্তিটা অর্জন করেছি, তাহলে তার পিতার বর্ণনা অবশ্যই দিতে হবে, এটা তো আমি শিখাইছি আপনাদের, পিতার বর্ণনা দিতে হবে। তাহলে পিতা কিভাবে পাইলো, তার তার বর্ণনাটা না দিয়ে আপনি কিভাবে আর্জি তৈরি করবেন? তার পিতার কথা অবশ্যই বলতে হবে। হুম।
পিতার তো সোর্স অফ টাইটেল দিতে হবে। স্যার পিতার ইয়েটাই তো এখানে ডিসপিউটেড ফ্যাক্টস হিসেবে আসতেছে, তাহলে ওটা তো লাগবেই। যদি হ্যাঁ, ডিসপিউটেড না হতো তাহলে লাগতো না। হ্যাঁ, রাইট, এটা স্যার লাগতে এখানে হবে। একটা প্রশ্ন স্যার, দেখা যাচ্ছে যে এই যিনি ডিফেন্ডেন্ট তিনিও আমার ব্রাদার, হ্যাঁ, কিন্তু এই যে এসে খুদানে বললাম পৈতৃক মূলে, সেটা তো আমার হয়তো বা এই বাবার নামে আছে, কিন্তু তারপর কিন্তু সেও জানে না যে সিএস খতিয়ান কোথায় পাইলো স্যার। তারপর কি তিনি সে জেরাই প্রশ্ন করতে পারবে? এখন বাদী বিবাদী যদি একই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দাবি করে, জি তাহলে স্যার। তারা নিজেরাই যদি নিজেদের মূল সোর্সটাকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে তো ওই বাদীও পাবে না, বিবাদীও পাবে না। এটা তো একটা বোকামি হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে বলেন, মানিক চৌহান বলেন। আদাব স্যার। জি। স্যার এই যে আমরা যে হলফনামার মাধ্যমে যে যে সাক্ষ্যটা যে দিব স্যার, এটা স্যার কিসের মধ্যে ড্র করবো স্যার? কার্টিজে? না, আর এটা কি আপনার কুস্তি দিতে হবে? হ্যাঁ, স্ট্যাম্প পেপার, স্ট্যাম্পের বেটার 1500 টাকার স্ট্যাম্পের উপর ড্র করতে হবে, নাকি 300 টাকা? এবিডিবিট মানে 300 টাকা। দেখি বলি, দাঁড়ান 1 মিনিট। স্যার এটা আবার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে স্যার, এই প্রশ্নটার আলোকে স্যার। এটা হলো 300 টাকার। এটা হলো সোর্স অফ লটা হলো 1899 সালের স্ট্যাম্প অ্যাক্টের প্রথম তফসিলের আর্টিকেল 4 এর বিধান অনুযায়ী এই এফিডেভিটটা 300 টাকার স্ট্যাম্পে ড্র হতে হবে। হ্যাঁ, চৌহান, পেয়েছেন আপনার উত্তর? জি স্যার। স্যার জি আমার স্যার, একটা 300 টাকা সাপ্লিমেন্টারি প্রশ্ন স্ট্যাম্প। আছে স্যার, এফিডেভিট বিষয়ে আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে স্যার, এটা লাগবে স্যার। আপনি একটু ওয়েট আমি করেন, আমি একটু শেষ করি। আপনারটা শেষ হলে আপনারটা জবাব দিচ্ছি। স্যার হ্যাঁ, এই যে চৌহান বলেন। এফিডেভিটটা স্যার 300 টাকায়, জি 300 টাকায় স্ট্যাম্পে দিব স্যার। হ্যাঁ, এখন স্যার ওই 300 টাকার স্ট্যাম্পে স্যার এফিডেভিট এবং ওই সাক্ষ্য পুরোটা কমপ্লিট করে দিব স্যার, এই তো স্যার? সাক্ষ্য মানে এফিডেভিট তো আপনি ড্র করবেন, ড্র করে যে আমি যে নমুনা দিলাম এরকম নমুনা বক্তব্যগুলো দিতে হবে, অর্থাৎ আর্জির বক্তব্যগুলো সংক্ষেপে তুলে দিতে হবে, জবাবের বক্তব্যগুলো এফিডেভিটে সংক্ষেপে দিতে হবে। এইটাই 300 টাকার স্ট্যাম্পের উপর ড্র করতে হবে। ক্লিয়ার জি নাকি? স্যার, জি জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, মোয়াজ্জেম সাহেব বলেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ জি স্যার। আমরা স্যার যে জানি যে সিভিল মামলা অ্যামেন্ড করা যায়, সংশোধন করা যায়, কিন্তু ক্রিমিনাল মামলা অ্যামেন্ডমেন্ট করা যায় না। তাহলে স্যার কেউ যদি মানে ভুল করে সিভিল মামলায় একজনে আরেকজনকে পাওয়ার দেয়, পাওয়ার অফ অ্যাটর্নি দেয় মামলা পরিচালনার জন্য, সেখানে যদি 1500 টাকার স্টাম্প না দেয়, এই ব্যাপারে প্রতিপক্ষ যদি আপত্তি তোলে, তখন সে তো স্যার 1500 টাকার স্টাম্প দিয়ে দিতে পারে যে হ্যাঁ আমি এটা কম দিয়েছি এখন দিয়ে দিলাম। কিন্তু ক্রিমিনাল মামলায় যদি স্যার কম দেয়, তখন তো আর নতুন করে যে হ্যাঁ 300 টাকার স্ট্যাম্প দিয়েছি 1500 টাকার দেয় নাই পাওয়ারে, তাহলে এখন আমি নতুন করে দিয়ে দিলাম, সেটা সম্ভব কিনা স্যার ক্রিমিনাল মামলায়, বা সিভিলে হ্যাঁ, সম্ভব কিনা জি। হ্যাঁ, দুই মামলায় সম্ভব। যদি কোনো ডকুমেন্টসে প্রয়োজনীয় সংখ্যক স্ট্যাম্পের উপর ড্র করা না হয়, তাহলে সেই লেস যে অ্যামাউন্ট থাকবে সেটাকে, ওই ডকুমেন্টসটাকে তখন ইম্পাউন্ডিং করতে হবে। 1899 সালের স্ট্যাম্প অ্যাক্টের সেকশন 35 এর বিধান অনুযায়ী এটাকে ইম্পাউন্ডিং করতে হবে। লেস অ্যামাউন্টের 10 গুণ টাকা জমা দিতে হবে। মনে করেন একটা ডকুমেন্টস 1500 টাকার স্ট্যাম্পে তৈরি করার কথা ছিল, পাওয়ার অফ অ্যাটর্নিটা, পাওয়ার অফ অ্যাটর্নিটা তৈরি হয়েছে 1000 টাকার স্ট্যাম্পে, ফর এক্সাম্পল। তাহলে লেস অ্যামাউন্ট কত থাকলো? 500 টাকা থাকলো। তো তখন এটা সাক্ষ্যে গ্রহণীয় হবে না, যেহেতু এখানে রিকোয়ার্ড মানে অ্যামাউন্ট অফ স্ট্যাম্পের উপর এটা ড্র হয়নি। তাহলে লেস অ্যামাউন্ট যেহেতু 500 টাকা আছে, তাহলে স্ট্যাম্প অ্যাক্টের সেকশন 35 এর বিধান অনুযায়ী এটাকে 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 5কে 10 দিয়ে গুণ দিলে হতে হবে কত? 500, মানে 5000 টাকা যদি সে পেনাল্টি দেয়, দিলে এটাকে বলে ইম্পাউন্ডিং। ইম্পাউন্ডিং হলে তখন ওই দলিলটা সাক্ষ্যে গ্রহণীয় হবে, এভিডেন্সিয়াল ভ্যালু থাকবে। এটা সিভিল অথবা ক্রিমিনাল যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এটাকে বলে ইম্পাউন্ডিং। পেয়েছেন উত্তর? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, জি, মোয়াজ্জেম সাহেব বললেন, তার আতাউল্লাহ সাহেব বলেন। স্যার আমার জি। স্যার দুইটা প্রশ্ন,
দয়া করে স্যার দুইটা প্রশ্ন দুইভাবে বলি, একসাথে করে ফেলবো স্যার। বলেন, একটা একটা করে বলেন। স্যার একটা হলো স্যার, আমি আহ, গতকালকেই প্রথম একটা মামলা রিসিভ করছি এই ধরনের মামলা। এর আগে আমার অভিজ্ঞতার সময়ের মধ্যে আমি রিসিভ করি নাই, এটা বুঝতেছি না কি করব। বিষয়টা হলো এরকম, বাদী মামলা দায়ের করছে ভুল আদালতে, অর্থাৎ মামলার এখতিয়ার ছিল আমাদের কুমিল্লার হোমনা সহকারী জজ আদালতে, তিনি মামলা দায়ের করছেন দাউদকান্দি সহকারী জজ আদালতে। জি তো এই কারণে মানে আমাদের পার্শ্ববর্তী উপজেলা তো, জি তো হ্যাঁ বল। আহ, আহ, উনি স্যার এই ভুল আদালত থেকে মামলা দায়ের করে উনি এক্সপার্টি ডিগ্রি অর্জন করছেন, হুম একতরফা ডিগ্রি অর্জন করছেন। এই ডিগ্রি অর্জন করে যখন নাকি স্যার উনি নিয়ে আসছেন এটাকে বাস্তবায়নের জন্য, হ্যাঁ তখন বিবাদীরা জানতে পারছে, এখন বিবাদীরা আসছে আমার কাছে। জি এখন স্যার আমি কি করব? আমি এখন সানির জন্য করব, তো সানি আমি কোন আদালতে করব? আমিও কি ভুল আদালতে সানি করব, না আমি স্যার সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে সানি করব? আর নাকি স্যার আমি সানিও করব না, নাকি স্যার আমি ডিগ্রি বাতিলের জন্য আবেদন করব এখতিয়ার সম্পন্ন আদালতে? এটা একটা। আচ্ছা, এখানে আপনার যদি যেহেতু ভুল আদালতে তিনি মামলা করছেন, হ্যাঁ, তো এই আদালতের আহ, এখতিয়ারের মধ্যে পড়ে না এই সম্পত্তিটা। কারণ আহ, আমাদের যে ইয়া হলো সিপিসির 15 ধারার বিধান হলো যে এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড অ্যাট দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই। তো এই যে লোয়েস্ট গ্রেড, তো নির্ধারণ হয় আর্থিক ক্ষমতা দ্বারা। আরেকটা অংশ হচ্ছে কম্পিটেন্ট টু ট্রাই, অর্থাৎ পাশাপাশি মামলাটা বিচারের এখতিয়ারও থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা কিসের যোগ্যতা? এটা হলো টেরিটোরিয়াল জুরিসডিকশনের যোগ্যতা। অর্থাৎ তখন সিপিসির 16, 17 এবং 18 ধারার বিধানগুলো প্রযোজ্য হবে। তো 16 ধারার যে বিধান আছে সেটা হলো যে এটা যদি ভূমি সংক্রান্ত মামলা হয়, তাহলে ভূমিটা যে এলাকার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে সেখানে দায়ের করতে হবে। তাহলে এখানে যে ভুল আদালতে দায়ের করা হলো, এই এই আদালতে তো আর্থিক, সরি, টেরিটোরিয়াল জুরিসডিকশন ছিল না। তো টেরিটোরিয়াল জুরিসডিকশন ছিল না, কিন্তু উনি খেয়াল করছে কিনা জানি না, কারণ তফসিলে তো অবশ্যই বর্ণনা ছিল যেটা অমুক আহ, ইয়ার জমি, কি বলে, মৌজার জমি, অমুক অমুক থানার জমি। তো উনি এই যে ভুল আদালতে যে মামলাটা দায়ের হলো, ভুল করে যে আদালত সিদ্ধান্ত দিল, এটা আপনাকে যদি এখন চ্যালেঞ্জ করতে চান আপনি, তাহলে ওই আদালতে গিয়ে আপনাকে ইয়া করতে হবে, আহ, এই মানে মামলা করতে হবে। যদিও সিবিসির 21 ধারায় একটা জিনিস বলা আছে যে আপনি এই মামলা দায়েরের স্থান সম্পর্কে অবজেকশন কখন দিবেন, অর্থাৎ এটা এপিলেট বা রিভিশনাল কোর্টে গিয়ে আপনি দিলে এটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এইটার যদি আপনার আপত্তি থাকে, মানে অ্যাজ টু দ্য জুডিশন অফ দ্য কোর্ট, অর্থাৎ টেরিটোরিয়াল জুডিশন সম্পর্কে যদি আপত্তি থাকে, এইটা আপনার ওই আদালতে গিয়ে আপনি একটা সাইন করতে হবে। এটা আপিল আদালতে গিয়ে আপনি করতে পারবেন না 21 ধারার বিধান অনুযায়ী। এত এক্সপার্টি ডিগ্রিটা যদি আপনি সেট করতে চান, তাহলে আপনি ওই যে হোমনা আদালতের কথা বললেন না, হোমনা আদালত সহকারী আদালতে ওইখানে গিয়ে মামলাটা করতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে ভুলভাবে করছে, এই ভুলটা তার দৃষ্টিতে আনতে হবে যে এই ডিগ্রিটা বিচার করার আপনার ক্ষমতা ছিল না, আঞ্চলিক এখতিয়ার ছিল না, তারপরে এটা করা হয়েছে, হয়তো সামহাও এটা ওভারলুক হয়ে গেছে আদালতের। তো সো এটা নিড টু বি সেট আছে এখানে, আর যেটা আপনার আদালতে করে আপনি এটা করতে স্যার পারবেন। আরেকটা জিনিস আছে এখানে, বিবাদী দুইজন হলো মৃত। এখন না স্যার, মামলা করার 15 বছর আগে মৃত মৃত ব্যক্তির বিরুদ্ধে আর ডিগ্রিটা স্যার। না তাইলে তাহলে আমি ওটা, আদালতে যাবো স্যার? মানে আমার জানার বিষয়টা হলো, আমি চাইলে স্যার এই ইয়া সানি মোকদ্দমাটা আমি ওই আদালতেই করব যে আদালত থেকে ডিগ্রিটা হ্যাঁ আনছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই আদালতে করতে হবে। হুম এবং এবং সানিটারটা আমি এই গ্রাউন্ডও দিব যে রাইট। এটা এই আদালতের এখতিয়ারের মধ্যে ছিল না। হ্যাঁ, আঞ্চলিক এখতিয়ারের মধ্যে ছিল না, অতএব এটা ট্রাই করা বা এটা ইয়া করা, ডিগ্রি দেওয়ার কোনোটা এখতিয়ারে তার ছিল না। তাছাড়া এখানে দুইজন ব্যক্তি, মানে ডিগ্রি অ্যাগেনস্ট ডেড পার্সন ইজ এ নালিটি,
হ্যাঁ, না আর সেটাও আপনি বলতে পারেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আর দ্বিতীয় কোশ্চেনটা হলো স্যার, আপনি যেটা বলেন স্যার, এই যে সিপিসি অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে আবারও মনে হয় স্যার, আমি কুমিল্লাতে দেখতেছি ভুলভাবে চলতেছে। আমরা মাসাল্লাহ দিলে স্যার ভুলভাবে শুরু করছি। তো মেবি আমার মনে হয় স্যার সারা বাংলাদেশে এরকম ভুলভাবেই শুরু হয়েছে। ভুলটা কি স্যার? আপনি আজকে যেভাবে আমাদেরকে শিখাইলেন যে প্লেন্টের সমর্থনে আমি যেভাবে এফিডেভিট দিতে হবে, 300 টাকার স্ট্যাম্পে দিতে হবে, এটা এইভাবে চলছে না। আমি কুমিল্লার কথা বলতে পারি, আমাদের জি। কুমিল্লায় এভাবে চলছে না। আমাদের এখানে চলছে স্যার, আমরা টোটাল আর্জিটা, মানে বাদীপক্ষের মামলা হলে আমি বাদীপক্ষের মামলাটা, টোটাল আর্জিটা এবং বিবাদীর ডিনাইলটা, টোটালটাই আমি স্যার ওই আর্জির মতো করে হুবহু হুম। আমি স্যার লিখি স্যার, জি। ইয়ের মধ্যে কার্ডিস পেপারে লিখে লাস্টে এক পৃষ্ঠায় লেখি এই আর্জির সমর্থনে আমি এই এফিডেভিট দিচ্ছি, এবং ওই যে, লাস্ট পৃষ্ঠায় এটাও লিখি। হ্যাঁ, যেমনটা আমি আপনারা অস্ত্র নিষেধাজ্ঞার ক্ষেত্রে করেন আর কি, বুঝতে পারছি। স্যার, আমি লাস্টে কি লিখি, আমি যে ফিরিস্তি মূলে যে ডকুমেন্ট গুলো দাখিল করছি, জি। প্রদর্শনী মার্ক করার প্রার্থনা করি, শুধুমাত্র ওই মার্ক শব্দটা লেখার বাকি রাখি। জজ হুম। সাহেব যেটা হাতে দিয়ে হাতে হাতে ওইটা নাম্বারটা লিখে দেয়। তো হুম। এইভাবে এফিডেভিট দিচ্ছি। সেখানে এফিডেভিটের মধ্যে শুধুমাত্র 10 টাকার কোর্ট ফি দিচ্ছি কার্ডিজের মধ্যে। আর হুম। এফিডেভিটটা করতেছেন ওই সাধারণত ওই যে শায়েস্তাদার সাহেব করতেছেন, হুম। হুম। মিনিস্ট্রিয়াল ও অফিসার যিনি আছেন ইনি করতেছেন। এইভাবে আমাদের এখানে চলতেছে স্যার, নতুন করে স্যার, নতুন ভুল। জি। এখন বলার করার কিচ্ছু নাই, সরকার আইন করে দিয়েই খালাস। সরকার তো আর মানে এটা সঠিকভাবে পরিচালনার কোনো ব্যবস্থা নিচ্ছে না, এতে এখানে আর কোনো মন্তব্য নেই এখন। তার আহ, টাকা তো তা হয় না। ঢাকাতে হ্যাঁ। এই যে উনি বলছে 10 টাকার কোর্ট ফি দেয়, হুম। এই যে আতল হবে বললেন 10 টাকা কোর্ট ফি দেয় কুমিল্লা, টাকা তাও হয় না। মানে তাই নাকি? আগে যে আগে যে জবানবন্দির যে একটা ফরম্যাট ছিল স্যার, আপনারা যেটা লিখতেন হাতে, হ্যাঁ, হ্যাঁ, ওখানে ওই যে উপরে লেখা আছে আপনার নাম, পিতা, হ্যাঁ। জাতিতে, থানা, স্টেশন, এসব লেখে। লেখে লেখে PW1 এর জবানবন্দি, এবার গদ্দন্ত কতগুলো লেখে, লিখে দিয়ে জমা দিয়ে দেয়, কোর্ট নিয়ে কোর্ট রিসিভ করতেছে, বলছে অপর পক্ষকে দেন, এখন জেরা হবে, শেষ। এখানে তো হুম। 10 টাকা হয় না স্যার। ও, এই একদম। এই কোর্ট ফি, স্যার কোর্ট ফিতে এতে কি কয় আলমগীর ভাই, আমরা দেখছি না কোর্ট ফি সমস্যা নাই, কিন্তু আপনি যেভাবে হলফনামাতে সম্পত্তির অস্তিত্ব, মালিকানার বিবরণ, বা এই ডিসপুট একটা আমার কিভাবে দখল, এই যে বর্ণনাগুলো, এগুলোতে না গদবাদা লেখে আমি অমুক 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 অমুক, এই পুরো আর্জি দিয়ে দে, সাথে ডিনাল দিয়ে দে, এইগুলো কাহিনী। কিন্তু কোর্ট ফিতে 20 টাকার কোর্ট ফিতে 20 টাকা 10 টাকা এগুলো দিয়ে। আমি ওকে। দুইটা পাইছি, একটা কোর্ট ফি দেন, আমি বিবাদী পক্ষ ছিলাম, একটা কোর্ট ফি পাই নাই, আমি হুম। সামনেই ছিলাম। সারা দেশে তো আপনারা দিচ্ছেন, বেল বন্ড তো আপনার 300 টাকার কোর্ট ফি স্ট্যাম্প দিতে হবে। তা বাংলাদেশের কোথাও কি বেল বন্ডে দেওয়া হচ্ছে? আপনারা তো চালাইতেছেন, চালাইতে থাকেন, চলতে থাকুক। স্যার, স্যার একটা সম্পূর্ণ প্রশ্ন ছিল স্যার, ছোট্ট করে। না, আপনার 300 কোনো টাকার প্রশ্ন একটা, নেই। স্যার আপনি 300 টাকার স্ট্যাম্প যদি লেখা না শেষ হয়, সেই ক্ষেত্রে কি আমি ইনভিজিবল। 100 টাকার স্ট্যাম্প করতে পারবো? এটা একটু জানতে চাইছি স্যার। হ্যাঁ, পারবেন। হাসান শাহরিয়া বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল স্যার, 1980s স্যার, তখন তো হ্যাঁ, স্যার এভাবে পার্টিশন ডিড হতো না স্যার। হ্যাঁ, তখন ওরালি স্যার এটাই মৌখিকভাবেই ধরে নেওয়া হতো, পার্টিশন ডিড বা পার্টিশন একটা এগ্রিমেন্ট হয়ে যেত। হ্যাঁ। সো ওই এগ্রিমেন্টে, ওরাল এগ্রিমেন্টের বেসিসে স্যার, তিন ভাইয়ের মধ্যে এক ভাই। শাহরিয়ার, 1 মিনিট। স্যার 1980s এ পার্টিশন ডিড না, আমি তো কয়েকদিন আগে একটা পার্টিশন ডিড দেখলাম, এই 1951 সালের পার্টিশন ডিড দেখলাম। এটা বরাবরই ছিল, কেউ করতো কে করতো না, বলেন। আচ্ছা স্যার, তো আমরা জি। ধরে নিলাম স্যার যেহেতু এটা কন্টিনিউইং প্রসেস ছিল, হতো না, জি। না, যেহেতু ওইভাবে এনফোর্স ছিল না, তো হুম। ওরাল এগ্রিমেন্টের বেসিসে তখন তো স্যার পার্টিশন হলো ওরালি। এক ভাই, তিন ভাই ছিল স্যার জি। সাকসেসর, এক ভাই সেল করে দিল একটা অংশ। জি। এখন 2025-এ এসে বাকি দুই ভাইয়ের যে স্যার সাকসেসররা আছে, জি। এখন এসে ওরা ক্লেম করতেছে। কিন্তু আমার হুম। কাছে বর্তমানে স্যার সেল ডিডটা কিন্তু আছে, এই যে হুম। 12 শতক জায়গা আমি স্যার 1980 সালে অলরেডি সেল ডিড করা আছে। জি। এখন স্যার
ওরা তো স্যার ওই পার্টিশনের বেসিসে, যেহেতু পার্টিশন হয় নাই, পার্টিশন ডিড ছিল না, সো হুম। তারা এখন ক্লেম করতেছে তাদের স্যার ওনারশিপটা। এমন কি কিছু করণীয় আছে স্যার আমাদের? হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা আপোষ বন্টনে তিনি এই অংশটা পেয়েছিলেন, পেয়ে ভোগ দখল করে এটা বিক্রি করছে। হ্যাঁ, তার প্রমাণ হলো যে সুন আফটার দ্য সেল ডিড, হ্যাঁ, দ্য আদার কো ওনার্স অর কো শেয়ারার্স ডিড নট রেজ এনি অবজেকশন, মানে ইভেন বিফোর দ্যাট ডে, মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা যেহেতু এটার বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপন করেনি, সো ইট ইজ দ্য প্রুফ অফ দ্য অ্যামিকেবল সেটেলমেন্ট বিটুইন অ্যান্ড অ্যামাং দ্য কোশেয়ারার্স। এখন যেটা কোশেয়ারার আপত্তি উত্থাপন করেনি, তাদের যে এয়ার আছে তারা এটা করতে পারবে না। হুম। Okay. তারা স্যার তাহলে স্যার আরেকটা স্যার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন ছিল স্যার, জি এর মধ্যে স্যার আমাদের যে রিসেন্টলি যে স্যার জরিপটা হয়ে গেল স্যার, সার্ভেটা হয়ে গেল, জি তো সার্ভেতে এক ভাইয়ের সাকসেসরদেরকে স্যার একটা পর্শন দিয়ে চলে গেছে স্যার, তাদেরকে জি দেখায় দিয়ে গেছে। হুম। এখন স্যার ওইটা যখন ট্রাইব্যুনাল করা হয় নাই, তাহলে কি স্যার এটার এগেনস্টে কি কিসে করা যাবে স্যার? আহ, সংশোধনের জন্য কি মামলা করা যাবে স্যার? না, ট্রাইব্যুনালে যদি করা না হয় এলএসটিতে, তাহলে আপনি এখন ডিক্লারেশন চাইতে পারবেন, এখন ডিক্লারেশন চাইতে পারবেন 42-তে। ডিক্লারেশন জি স্যার। থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক জি। ইউ। এই মুজাহিদ কিছু বলবেন? মুজাহিদুর রহমান, ইউ আর দ্য লাস্ট পার্সন। স্যার আমি কানেক্টেড হয়েছি স্যার, বলতে পারবো স্যার? না, আপনাকে কল করি নাই, মুজাহিদ সাহেবকে বলছে, এই গাইবান্ধা, তো উনি মনে হয় নাই। তাহলে ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ। তো স্যার স্যার ভালো থাকেন। আমার দ্বিতীয় প্রশ্নটা করতে পারবো স্যার? না, আজকে আর থাক। করিয়েন না ভাই।